আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে যে কোনোভাবে নির্বাচনে জেতার লড়াই। এই লক্ষ্যে দীর্ঘদিন ধরে লালন করে আসা নীতি আদর্শ জলাঞ্জলি দিতেও যেন পিছপা হচ্ছেন না অনেকেই। সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিয়েছেন কয়েকজন রাজনীতিক। একাধিক মুক্তিযোদ্ধা ফুল হাতে সহস্র যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে। সর্বশেষ আজ জামায়াত ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হওয়ার কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমঝোতায় বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত হয়েছে। যদিও এই জোট না হওয়ার জন্য দলের ভেতরে বাইরে প্রচণ্ড চাপ থাকার কথা বলেছেন এনসিপির নেতারা। এমনকি বিএনপির একটি পক্ষ থেকেও চাপ রয়েছে বলে জানিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মনে করেন, আদর্শ অনুযায়ী অন্য দলের সঙ্গে জোট করা রাজনৈতিক অধিকার হলেও এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে তাদের বর্তমান সিদ্ধান্ত যায় না। জামায়াত এনসিপির 10 দলের এই জোট কি নির্বাচনে বিএনপিকে বেকায়দায় ফেলতে যাচ্ছে নাকি না? নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে ভোটের মাঠে ভোটের হিসেব কে কিভাবে করছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি সিপিবি, এবং আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি গণফোরাম, এবং আমাদের সাথে যুক্ত হবেন জনাব আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অবশেষে আমরা যেটি বলছিলাম, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিপি জামায়াত ইসলামীর সাথে জোট করলো। একটু মাহফুজ আলমের একটা স্ট্যাটাসের একটা লাইন দিয়ে আমি আপনাকে প্রশ্নটা করতে চাই। সাবেক উপদেষ্টা, যিনি আসলে এই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের যে আন্দোলন সেখানে একেবারে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, তিনি বলেছেন এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। অর্থাৎ এনসিপির আসলে একটা আলাদা স্বতন্ত্র ধারা ছিল, সেখান থেকে বেরিয়ে গিয়ে আজকে জামায়াত ইসলামের সাথে যে যুক্ত হওয়ার কথা আমরা শুনতে পেলাম, যে ঘোষণা আসলো, সেটি আসলে এনসিপিকে এখন কোথায় নিয়ে যাবে? এবং আদর্শিকভাবে তাদের মতের কোনো মিল নেই, তারপরেও আসলে জোট হয়ে নির্বাচন করছেন তারা শুধু নির্বাচনে কয়েকটি আসন পাওয়ার জন্য। ধন্যবাদ। আসলে এনসিপি যখন যাত্রা শুরু করে, আমরা তো তখনই বলেছিলাম যে এটা অনেকটা প্রধান উপদেষ্টা তার আকাঙ্ক্ষিত একটি দল। তখন অবশ্য আমরা টকশোতে বলেছি যে ন্যাশনাল চিলড্রেন পার্টি, তখন অনেকে খুব বিরক্ত হয়েছিল। এখন 12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গত কয়দিনে তাদের যে বক্তব্য এবং যে ধরনের কার্যকলাপ আমরা দেখছি, জামাতের সাথে শেষ পর্যন্ত আজকে সন্ধ্যায় হলো, কিন্তু তার আগে তো বিএনপির সাথে নানান জায়গায় নানান বৈঠক হয়েছে, অপ্রকাশ্য, এবং সেখানেও সিট নিয়ে ভাগাভাগি চেষ্টা করা হয়েছে, হয়তো মিলে নেই। শেষ পর্যন্ত তারা এসে এখন জামাতের ঘাড়ে চাপলো। হইতেই পারে এটা নির্বাচনী কৌশল হিসাবে। তবে জামাতের সাথে ঐক্য করাটা, এটা তো ইসলামিক জোট ছিল, তাই না? আমরা সকলেই বলছি ইসলামপন্থী দলগুলো তারা 8 দলীয় একটা জোট করেছে। এখন তার সাথে এনসিপি এবং এলডিপি যোগদান করাতে এটা কি ইসলামিক জোটের বাইরে না নির্বাচনী জোট, সেটা তাদের পরিষ্কার করতে হবে। যদিও শফিকুর রহমান সাহেব বলেছে যে এটা একটা নির্বাচনী সমঝোতা, এনসিপিও তাই বলেছে। তো যাই হোক, অতীতেও আমরা বিভিন্ন নির্বাচনের আগে দেখেছি, আমরা তো সেলিম ভাইয়ের সাথেই ছিলাম, তখন আমরা দেখেছি যে 27 নম্বরে বিএনপির অফিস আর 32 নম্বরে শেখ হাসিনার অফিস। কিছু লোকজন 27 থেকে বেরিয়ে 32 নম্বরে যেত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আবার 32 নম্বর থেকে বেরিয়ে 27 নম্বরে যেত। তো এগুলো আমাদের কাছে খুব নতুন না আর কি। এই যে আপনি বলছেন একদম নতুন না এই বিষয়গুলো আমাদের কাছে, মুজাহিদুল ইসলাম সেলিম, এই নতুন না জায়গাটিতে আপনার কাছে আসি আমি। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, এবং এই যে আমরা আজকে দেখলাম জামায়াতে ইসলামীতে কর্নেল অলি এলডিপি যোগ দিয়েছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। আদর্শিক মতের একেবারেই মিল না থেকে শুধুই নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই যে জোটবদ্ধ হওয়া কিংবা সমঝোতার কথা বলছিলেন আমাদেরকে সুব্রতদা, সেই সমঝোতার জন্য আসলে একেবারেই দু রকমের দুই আদর্শের লোক এক হতে পারলো, এটা এই জায়গাটাকে আপনি আসলে কিভাবে বর্ণনা করতে চান? ধন্যবাদ। আসলে গোড়ায় যেতে হবে। আমাদের রাজনীতি এখন এমন রুগ্নতার ভেতরে চলে গেছে যে আপনি রাজনীতির হিসাব নিকেশ দিয়ে এইটার ভেতরের অর্থ ধরতে পারবেন না। এখনকার একটা প্রধান স্লোগান
হয়ে ওঠা উচিত রাজনীতি বাঁচাও। রাজনীতির রুগ্নতা এমন জায়গায় চলে গেছে, এবং আমরা জানি একটা কথা প্রচলিত আছে, রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক নয়। এবং যা এতদিন রাজনীতির ভেতরে অনুপ্রবেশ করে আছে সেইটারই বহিঃপ্রকাশ সাম্প্রতিক সময়ে আমরা দেখছি। যেটা কথা ছিল যে এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা একটা নূতন ধারায় বাংলাদেশকে নিয়ে যাব, যেটা দেয়ালের লেখন অনুযায়ী আমি বলছি, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, এইটাই ছিল গ্রাফিটির একটা প্রধান কথা। তাহলে পরে স্বাধীনতা মানে ৭১-এর যেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই, দেখেছিলাম স্বপ্ন, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করে সেটাকেই কার্যকর করতে হবে। কিন্তু ওই যে শুরুর দিন থেকেই আমাদের পদস্থলন, সেই পদস্থলন চলতে 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 আজকে যখন এসছি, এত বড় গণ অভ্যুত্থানের পরেও একটা বিকল্প পথে বাংলাদেশকে না নিয়ে পুরানো ব্যবস্থারই একটা নূতন সংস্করণ আমাদেরকে যেন উপহার দেওয়া হচ্ছে। এইখানে আমি বলতে চাই, কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্য। হাটে বাজারে গরু বিক্রি হয় না, সবচেয়ে হায়েস্ট বিডার তার কাছে গরু কিন্তু বিক্রি হয়ে চলে যায়। সুতরাং এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, কে আমাকে বেশি সিট দিবে, আমি তার কাছে চলে গেলাম। এখানে নীতি আদর্শের বালাই নেই, বালাই আছে, কেননা নীতিটাই হলো ব্যবসায়িক নীতি। আমি একটু যুক্ত করি, আমার দর্শকদেরকে একটু জানিয়ে রাখি। দর্শক, আমাদের সাথে জনাব আব্দুল সালাম যুক্ত হয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি। জি মুজিদুল ইসলাম সেলিম, আপনি ব্যবসায়িক জায়গায় ছিলেন। ব্যবসায়িক বিবেচনাটাই প্রধান বিবেচনা হয়ে যায়। কেন এত এমপি হওয়ার ইচ্ছে কেন? কারণ জানে যে রাষ্ট্র ক্ষমতার ভেতরে থাকলে বা কাছাকাছি থাকলে আমি লুটপাটের একটা বিরাট পাহাড় গড়ে তুলতে পারবো। এইটাই হলো আসল কারণ। তাহলে এখন আসলে যে সমঝোতাটা হয়েছে, যে সমঝোতা শব্দটি ব্যবহার করছে বারবার জামায়াত এবং এনসিপি, তারা আসলে কি কারণে এই সমঝোতাটা করলো? ক্ষমতার খুব কাছাকাছি থাকার জন্য? আমি তো বললাম এটাই কারণ, এবং তারা খুব এক্সপার্ট। কেননা তাদের মুখ থেকে আমরা জেনেছি যে 16 বছর 17 বছর তারা ছাত্রলীগের ভেতরে অনুপ্রবেশ করেছিল। অনুপ্রবেশ কিভাবে করতে হয় এবং সেটা কিভাবে কাজে লাগাতে হয় এটা খুব ভালো জানা আছে। অনেকেই বলে এক্সপ্লেনেশন যে এটা তো কৌশলগত ব্যাপার মাত্র, কিন্তু কৌশল যখন নীতিকে অতিক্রম করে যায় তখন সেই কৌশল হয়ে যায় নীতির স্থলন। এবং জামাতে ইসলামের সঙ্গে কিভাবে যায়? এই জামাতে ইসলাম 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণের দলিল, যেটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, নিয়াজির সই করা, ওখানে লেখা আছে যে আমরা পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অ্যালং উইথ অল আওয়ার অক্সিলারি সিভিলিয়ান অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস আনকন্ডিশনালি সারেন্ডার করলাম। প্যারামিলিটারি সিভিলিয়ান ফোর্স এবং সিভিলিয়ান ফোর্স কারা? আলবদর রাজাকার, আর ওইদিকে হলো জামাতে ইসলাম। জামাতে ইসলাম বক্তৃতা করে যে আমরা কোনোদিন ক্ষমতায় ছিলাম না, একবার একটু দেখেন চেষ্টা করে, কি আহারে কি সুন্দর, একবারে নিরপরাধ মুখ নিয়ে বলে 71 সালে রাজত্ব করে নাই, 71 সালে মন্ত্রী ছিল না, তোমাদের রাজত্ব মানুষ দেখেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, বাংলার মাটিতে সেই শাসনকে কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না। আমি পাবলিক মিটিংয়ে বলেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি। অনেকে আমাকে বলেছে ট্রেনিং দিয়ে কী করবেন, আপনার বয়স হয়ে গেছে। আমি বলি যে মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি, কেন মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি। সুতরাং নূতন প্রজন্ম সেই দাবি করতে পারে, নূতন প্রজন্মের প্রতিনিধি, যে জামাতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয় কৌশলের নামে, এইটা না করে জামাত ইসলামের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ সংগ্রাম। কিন্তু আবার এখানে অনেক ধরনের আলোচনা আছে। জনাব আব্দুল সালাম, এই যে এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে, এই আলোচনা দীর্ঘদিন চলেছে যে আসলে এনসিপি চেষ্টা করছে হয়তো বিএনপির সাথে সমঝোতায় যাবার, সেখানে আসন ভাগাভাগি কিংবা আসন বন্টন নিয়ে আসলে তাদের সেই সমঝোতা জায়গাটিতে পৌঁছাতে পারেননি বলেই তারা আজকে এই জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছেন বা জামায়াতের সাথে সমঝোতায় গিয়েছেন। আসন ভাগাভাগি তার মানে আসলে শুধুমাত্র ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করেই কি যে কোনো দল যে কোনো সময় মত, আদর্শ, নীতির বাইরে গিয়ে আসলে সমঝোতায় এক হচ্ছেন? আপনাকে ধন্যবাদ, আমার সহবিজ্ঞ আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমার দেরি হয়েছে, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। শোনেন, আসলে এটা তো তারা যে আজকের এই যে জোট বা যেটা করতে, যে রাজনীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যে এই জেনারেশনটাকেও যদি মনে করেন যে সত্যি কথা রাজনীতিটাকে প্রপার ওয়েতে তারা
হ্যান্ডেল করতে না পারে, লিডারশিপে না আসতে পারে, তাহলে পরবর্তী প্রজন্মের কি হবে? তা আমরা আসলে আমাদের প্রজন্ম, অর্থাৎ সেলিম ভাইরা তো আমাদের সিনিয়র, তারপরে মনে করেন আমাদের প্রজন্ম তো মোটামুটি শেষ পর্যায়ে। তা এখন যদি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তা আমরা তো খুব আশা ভরসা ছিল যে এই প্রজন্মের যে তরুণরা আজকে এই জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে কেন ক্ষমতা বা এমপি হওয়ার জন্য এত আসবে কেন? তাদের তো থাকবে যে রাজনীতিটা কিভাবে নিয়ে আসা যায়, যে তারা নতুন রাজনীতির কথা বলছে। তো নতুন রাজনীতিকে এইটা হইলো নতুন দুঃখের সাথে বলতে হচ্ছে, নতুন রাজনীতিকে এইটা যে জামাতের সাথে আজকে এই প্রজন্মের ছাত্ররা আজকে ঐক্য করে তারা ক্ষমতার ভাগের জন্য চিন্তা করবে, এটা কোনোভাবে এই দেশের মানুষ অন্তত এটাকে মেনে নেবে না। এটা বলবো যে শুধু এটা তাদের ক্ষতি করে নাই, এটা দেশের ক্ষতি করছে। ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিতে যে তাদের অবদান, যে সুযোগটা ছিল, সেটাকে তারা নষ্ট করে দিয়েছে। এটার জন্য কোনো না কোনোভাবে আপনি যে রাজনীতিটাকে ক্ষতির কথা বলছেন, সেই ক্ষতি অনেকটা বিএনপির দিকেও আভাস দিচ্ছে কিনা? বিএনপি কিংবা জামায়াত ইসলামী এবং এনসিপি, তিনটি বড় রাজনৈতিক দলকে তো বড় স্টেক হোল্ডার বলা হচ্ছিল এই মুহূর্তে রাজনীতির মাঠে, সেখানে দুটো বড় স্টেক হোল্ডার তারা একজোট হয়েছে। বিএনপি কি করতে পারতো? এখন বিএনপি তো ওদেরকে আমরা এতগুলো সিট বা এইভাবে শুধু, আমি তো যেটা বলছি যে শুধু সিটের জন্য কেন তারা আজকে এই অবস্থা করবে? আজকে বিএনপির সাথে ঠিক আছে আলোচনায় বনে নাই বা আলোচনা কতদূর হয়েছে সেটা বলবো না, কিন্তু যতটুকুই হোক বিএনপি হইল না বলে আমাকে রিভার্স জামাতের সাথে যেতে হবে, এটা কি কোনো রাজনীতি হলো নাকি? এটা তো রাজনীতি না। আজকের সবচেয়ে বড় কথা হলো যে তারা একটা নতুন রাজনীতির ধারার কথা বলে তারা রাজনীতিতে আসছে। তারা তো রাজনীতিতে ছিল না। তারা 5ই আগস্টের পরের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে শরিক হয়েছে এবং সেখান থেকে অংশগ্রহণের মধ্যে দিয়ে তারা দেশ ও জাতির সামনে তারা কমিটেড যে তারা একটা নতুন রাজনীতির একটা প্রবাহ তারা এই দেশে নিয়ে আসবে। কিন্তু এই নতুন প্রবাহকে এটা সেই প্রশ্নটা আসলে থেকেই যাচ্ছে, এবং সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতাকর্মীরাও করছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আদর্শিক ঐক্য হয়নি, এটি নির্বাচনী সমঝোতা, এমন কথা বলেছেন নাহিদ ইসলাম। তার মানে এটি শুধুই কি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা এই সমঝোতা করলেন? নির্বাচনী সমঝোতার কথা তো আমি বললাম যে অতীতে তো আমরা দেখি নাই, এগুলো তো দেখছি অতীতেও। এমনকি বিএনপির সাথে যখন জামাত ছিল তখনও তো বলা হয়েছে যে এটা নির্বাচনী সমঝোতা, তাই না? সুতরাং আমি বলেছি যে আমার কাছে এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নাই। হ্যাঁ, অতীতের এই ধারাবাহিকতায় আমরা চলছি। সালাম ভাই একটু বলার চেষ্টা করেছে যে নতুন বন্দোবস্তের কথা যারা বলছে তাদের এই ধরনের পদস্খলন হয়তো আমরা গ্রহণ করতে পারছি না। হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং যেই ধরনের এখনও তো তাদের কর্মসূচি বা গঠনতন্ত্র এটা তো জাতির সামনে আসে নাই বা আমরা জানি না, তারপরেও তারা অনেক দিন ধরে চেষ্টা করছিল কোনো একটা বড় দলের সাথে থাকার জন্য। তো শেষ পর্যন্ত তারা জামাতকে বেছে নিচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা এটিও বলতে শুনেছি রাজনৈতিক বিশ্লেষকদেরকে, আসলে জামায়াতকে সব বড় রাজনৈতিক দল কাজে লাগিয়েছে যখন যাদের প্রয়োজন হয়েছে। সেটি আওয়ামী লীগের ক্ষেত্রে বলতে শুনেছি, বিএনপির ক্ষেত্রে বলতে শুনেছি। এখন এনসিপি কে তাহলে কারা কাজে লাগালো? আমি একটা বলবো, এটা আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। এই যে বড় দল এটা আপনি কিভাবে পরিমাপ করলেন? অর্থাৎ হলো অতীতে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বড় দল আপনি জামাত এখন পর্যন্ত তো নির্বাচনে এই বাংলাদেশের ক্ষমতায় যায় নাই বা বিরোধী দল এককভাবে বিরোধী দল হয় নাই। তো হঠাৎ করে মনে হয় তারা একটা বড় দল আপনি বললেন। বাংলাদেশের ভোটাররা কাকে ভোট দিবে আপনি অ্যাডভান্স কিভাবে ঠিক করতে পারতেছেন, বা যারা ঠিক করতেছে তারা কিভাবে আমি বলতে যে এনসিপি চাচ্ছিল বিএনপির সাথে যাবে না জামাতের সাথে যাবে। প্রথম দিকে তো যেটা শোনা গেছিল যে তারা হয়তো বিএনপির সাথে কিছু আসন সমঝোতায় যাবে। তো যাই হোক, সেখানে হয় নাই, এখন জামাতের সাথে গেছে। বড় দল ওই অর্থে যে তাদের লম্পজম্প আমরা দেখতেছি, এবং তারা বলছে যে আগামী দিনে তারা হয়তো সরকার গঠন করবে, অনেক কথাই তো তারা বলতেছে। এমনকি তারা এটাও বলতেছে যে বিএনপি এর সাথে আর তারা কোনো ধরনের সমঝোতায় থাকবে না। তো এইসব তো হুমকি টুমকি অনেক লম্পজম্প দেয়, শেষ পর্যন্ত কী হবে তো জানি না। আমার কথা হলো, বলবো জি, আমার কথা হলো যে এই যে এনসিপির নেতৃবৃন্দ বয়সে তরুণ এবং জীবনের শক্তিতে উজ্জীবিত, তারা
যুব সমাজের প্রতিনিধি দাবি পরিত্যাগ করেছে এবং গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের নেতৃত্বের দাবি করার সুযোগ সম্পূর্ণভাবে তারা পদদলিত করেছে। কারণ তারা এমন একটা শক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, আমি গাঁটছড়া শব্দটাই বললাম এবং আমি আগে এক্সপ্লেন করেছি, কৌশলগত ঐক্য করতে গিয়ে আপনি যদি মৌলিক নীতির পরিপন্থী হন তাহলে পরে তো সেটাকে কৌশল বলা যায়। তাই মনে করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী? না, আমার কথাটা শেষ করছি। কোথায় ছিল আমাকে প্রমাণ দিতে হবে এই গণ অভ্যুত্থানের সময় যে আমরা ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যাকাণ্ডকে সমর্থন করি এবং সেই রাজনৈতিক দলের সঙ্গে আমরা সমঝোতা করব। এবং আমব্রেলা, একটা কথা বললো যুক্তি, আমরা আমাদের নেতৃত্বে একটা আমব্রেলা করব যেখানে বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, বাম ডান সবাই এসে এটা করবে। তো এই ছেলেগুলো তো আর ছাত্রলীগের ভিতরে ইনফিল্ট্রেট করেছিল এবং তারা টাকা দিয়ে কমিটির মেম্বার হয়েছে, এটা নিজেদের স্বীকারোক্তি। এবং সেইখানে তারা হেলমেট বাহিনী হিসেবে ছাত্র ইউনিয়নের কর্মীদের উপরে আঘাত করে নাই, এই কথা তো কেউ বলতে পারবে না, হলফ করে বলতে পারবে না, কারণ বাধ্য হয়েছে তারা এগুলো করতে। অর্থাৎ কোনো না কোনোভাবে এনসিপি এবং জামায়াত ইসলামীর এই যে জোটবদ্ধ হওয়া সেটি আরো বেশি বিতর্কের তৈরি করছে। না, বিতর্ক তো বটেই। কোনো ব্যাপার, আমি বলি যে এটা বিতর্ক না, এটা তো প্রমাণিত। দে হ্যাভ অ্যাবান্ডন গণ অভ্যুত্থান and join the anti-liberation force. আবার এনসিপির একজন নেতা যিনি আজকে পদত্যাগ করেছেন এনসিপি থেকে, তিনি লিখেছেন একটা পরিকল্পিত এটাকে সাজিয়ে এই পর্যায়ে পর্যন্ত আনা হয়েছে। কারা আসলে এই পরিকল্পনা করলেন, কেন সাজিয়ে এই পর্যায়ে পর্যন্ত আনা হলো? আমি এই জায়গাটিতে আসবো, একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এই পর্যন্ত আনা হয়েছে। এনসিপি নেত্রী আসলে এই বক্তব্যটি দিয়েছেন। আব্দুল সালাম, কারা আসলে এই পরিকল্পনায় অংশগ্রহণ করলেন, কেন এটিকে সাজিয়ে এই পর্যায়ে পর্যন্ত আনা হলো, কেন মনোনয়নপত্র আমাদের শেষ দিনের ঠিক আগের দিন এসে এই বাংলাদেশের রাজনীতিটা এই যে এখন পর্যন্ত যেভাবে চলে আসছে, ধরেন বামরা, সেলিম ভাই কিছু মনে করার নাই, বামরা দুর্বল হয়ে যাওয়ার পরে যে প্রক্রিয়াটা আরও বেশি চালু হয়েছে যে একটা ডান আর বিএনপি হলো একটা মধ্যপন্থী, এর বাইরে বাম তো নাই। তো এর জন্য কিন্তু দেখেন আপনারা, এই জন্য যে তারেক সাহেবরা যে আমরা বলি যে সে যখন জাতীয় নেতার পর্যায়ে গেছে, এটা এমনি বলি না, তার ম্যাচুরিটি, তার সব কিছু। ধরেন এই যে বিগত আন্দোলনগুলোতেও যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল সেই সময়ও কিন্তু অনেকেই চেষ্টা করছে বিএনপিকে ডানের সাথে পুরোপুরি ঠেলে দিতে, কিন্তু তারেক রহমানের লিডারশিপ সে প্রমাণ করছে যে না, সে কিন্তু ডানের দিকে বিএনপিকে যেতে দেয় নাই, সে মধ্যপন্থাকে কিন্তু দলটাকে ধরে রাখছে। তো এটার জন্যই বলবো যে আজকে দেখেন এই ছেলেগুলোকে সেটা কিন্তু রাখা গেল না। আজকে এটা যদি রাজনীতি যদি আপনার বোদ্ধা হন, আপনি যদি ফিউচার পলিটিক্সটা যদি চিন্তা করেন, উপমহাদেশের রাজনীতিটা যদি আপনি চিন্তা করেন, আজকে ওয়ার্ল্ড পলিটিক্সটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাকে সারভাইভ করতে হলে এবং বাংলাদেশটা তো একটা আমাদের ভৌগোলিক ছোট, মাপে ছোট, কিন্তু জনসংখ্যায় তো অনেক বড় দেশ। দেখা যায় এরকম একটা দেশকে আমি তো একটা হুমকির মধ্যে ফেলে দিতে পারি না, আমি একটা সন্ত্রাসের মধ্যে ফেলে দিতে পারি না। আজকে দেখেন এই জন্যই বারবার ঘুরে ফিরে তারেক রহমানের কথা বলতে হয়। 5ই আগস্টের পরে যদি তারেক রহমান ওই সময় বিচক্ষণতার পরিচয় না দিত, তাহলে সেই সময় দেশটা অ্যানার্কির দিকে চলে যেত। এবং এখনও যারা চেষ্টা করতেছে দেশটা অ্যানার্কির দিকে নিতে, অন্য কিছু না, আজকে নির্বাচনটাকে ভণ্ডুল করা। দেখেন আমরা তো এই ছেলেটা মারা গেল, শহীদ হলো, আমরা কিন্তু বলছি হাদি যদি জীবিত থাকতো তাহলে কি তাকে নিয়ে আজকে এইভাবে আন্দোলন ডেটোরেট করতে পারতো? হাদি তো নির্বাচন চাইছে এবং বলছে নির্বাচন প্রক্রিয়াটা কোনোভাবে যাতে ব্যাহত না হয়, কিন্তু আজকে তার মৃত্যুর পরে আজকে কি হচ্ছে? এই জন্যই বলবো যে আজকে ইমোশন দিয়ে বা আজকে এইগুলো করে রাজনীতিটাকে যারা অন্য খাতে প্রবাহিত করতে চায়, তাহলে আজকে সেলিম ভাইরা তো বলতে পারে যে না, এখন নির্বাচন হলে আমাদের কী লাভ, কিন্তু না, ওনারা যেহেতু দেশের জন্য চিন্তা করে এই জন্যই বলতেছে যে না, দেশে একটা নির্বাচন হইতে হবে। আপনি যখন ইমোশনের কথা বলছেন আব্দুল সালাম, যখন আসলে নীতিগত আদর্শিক কোনো আসলে মিল নেই কিন্তু তারা জোটবদ্ধ হলেন, একটি প্রশ্ন তুলছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সেটা হচ্ছে যে এতদিন তো তারা ইসলামিক দল হিসেবে পরিচিত ছিল, এখন এনসিপির যোগদানের মধ্যে দিয়ে কিংবা কর্নেল অলির এলডিপি যোগদানের মধ্যে দিয়ে তারা আসলে এখন কি দল হিসেবে রূপ নিয়েছে? না, এখনও সেটাই থাকবে, ওইটাই জোরদার হলো।
অর্থাৎ ওইটাকে জোরদার করলো তারা এখানে এই মানে এনসিপি যাওয়ার পরে সেটা তাদেরকে তারা জোরদার করলো, অন্য কিছু না। মাঝখান দিয়ে তারা নিজেরা হারায় যাওয়ার পর্যায়ে চলে গেল। অর্থাৎ যেটাকে আমরা মনে করছিলাম যে এই শক্তিটা দরকার, এটা অন্য কোনো কিছু দেশের সাথে, আমি বারবার বলতেছি, দেশের স্বার্থে এনসিপিটাকে সঠিক রাজনীতিতে থাকা দরকার। কারণ এটা ভবিষ্যৎ প্রজন্ম এখানে আছে। নিয়ে এসছে এই পরিকল্পনাটিকে, কেন এই পরিকল্পনাটা সাজানো হলো? যারা চাচ্ছে না এই দেশটা দাঁড়াক, যারা চাচ্ছে আজকে চরম ডান চরম বাম একটা শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিয়ে এই দেশটাকে ধ্বংসের দিকে নিতে, এই দেশের যাতে গণতন্ত্র ফিরে না আসে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না আসে, একটা নির্বাচন যাতে না হয়, একটা নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, এটার এই পরিকল্পনার অংশই গুলো। এই যে পরিকল্পনার অংশের কথা বলছেন আব্দুস সালাম, যারা আসলে বিএনপির মিত্র হয়ে উঠবেন একসময় এনসিপি, এরকম একটা তো আভাস ছিল দীর্ঘদিন ধরে। অর্থাৎ জামাতের আসলে একটা নির্বাচনী কৌশল, এইটি বলারও চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যদি এনসিপি এবং বিএনপি একজোট হয়ে নির্বাচন করতো সেক্ষেত্রে জামাতের হার অবধারিত হতো। সে কারণে জামাতও চেষ্টা করছে যারা আসলে বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করলে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে তাদের সবাইকে বিএনপি থেকে দূরে সরিয়ে রাখতে। এই যে 8 দলের সাথে আরো 2 দল গেল, তাতে কি নির্বাচনে জেতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? আমি তো মনে করি যে আরও তারা জনগণের কাছে ধিক্কৃত হবে। এতদিন যারা আমরা একটু রইস হয়ে কথা বলেছি, এখন তো আমরা তো কথা বলতেই থাকবো। এখানে সরকারের ভূমিকা কি? সরকার তো এই জোট করার জন্য উৎসাহিত করেছে। যারা এই দেশটাকে জঙ্গিবাদ তৈরি করতে চায়, তালেবানি রাষ্ট্র তৈরি করতে চায়, হ্যাঁ, তারা প্রমোট করছে এই জোটটাকে, এবং তারা ছদ্মবেশে বাংলাদেশকে আবার 71 সনে নিয়ে যেতে চায়। তাদের বক্তৃতায় আমি শুনেছি তারা 47 থেকে 71, 71 থেকে 24 এই ধারাটাকে পাল্টে দিয়ে 71-এ যে কাজটা তারা করতে পারে নাই, এইবার তারা নির্বাচিত হলে সেই কাজেই করবে, প্রতিশোধ পরায়ণ হবে, তারা বলেছে প্রকাশ্যে এইসব কথা। এনসিপির আসলে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের তো একটা নিজস্ব নীতি ছিল, তারাও তো জাতির সাথে প্রতারণা করলো। এতদিন যে বক্তব্য দিয়ে জনগণের সামনে আসলো, এখন তো তাদের মুখোশ উন্মোচন হয়ে গেল। মাহফুজ আলম ভালোই বলেছে, অথচ মাহফুজ আলমকে আমরা অন্যভাবে চিন্তা করেছিলাম। আজকে তো মাহফুজ আলম পরিষ্কার করে দিয়েছে যে আমি এনসিপির এই রাজনীতির সাথে যুক্ত হইতে চাই না। তাহলে এনসিপির মধ্যেও যারা ভালো চিন্তাভাবনার লোকজন ছিল, হ্যাঁ, যাদের মধ্যে খাঁটি দেশপ্রেম ছিল, যারা 71-কে ধারণ করে, যারা 24-কে ধারণ করে, তাদের সেই ঐক্যটাকে তো একটা ভাঙন সৃষ্টি করে দিল তারা। তা আমার মনে হয় নির্বাচনী মাঠে তারা খুব একটা সুবিধা করতে পারবে না। অলি আহমদও কী আশায় গেছে আমি বুঝতে পারছি না। এখনও তো তার অবস্থানটা তো একেবারেই নড়বড়। তার সাধারণ সম্পাদকই তো চলে আসছে বিএনপিতে। তো উনি এখন বাইরে থেকে এইসব কর্মকাণ্ড করবে, হয়তো আরও কিছু লোকরে উনি বিপদগামী করে। আমি মনে করি এটা বিপদগামী। তাদের মতো লোক এত যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, বীর বিক্রম, সেই যদি গিয়ে জামাতের ঘাড়ে চাপে, তাহলে তো মনে হয় যে একটা আমাদের সামনে একটা কিছু কঠিন কোনো সময় আসবে, যে সময়টা আবার জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের। যে কঠিন সময়ের কথা আপনি বলছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সেই একই কঠিন সময়ের কথা এনসিপি নেত্রী সামান্তা শারমিনও মন্তব্য করেছেন। কঠিন মূল্য চুকাতে হবে জামাতের সাথে যদি এনসিপি সমঝোতা যায়। সত্যি কি সামনে আমাদের কঠিন মূল্য চুকানোর সময় দেখতে হচ্ছে? না, কঠিন তো এখনই চলছে, সামনে কেন? আমাদের দেশ এই 54 বছরের আগে স্বাধীন হয়েছিল। স্বাধীনতায় মানুষ সংগ্রাম করেছে কারা? সংগ্রাম করেছে সাধারণ নাগরিক। সবচেয়ে বেশি অস্ত্র ধরেছে কারা? 75% 80% হলো শ্রমিক কৃষক। কিন্তু তারা কিছু পায়নি, পেয়েছে হলো মুষ্টিমেয় একদল, যারা দেশটাকে বাজার অর্থনীতির নামে লুটপাটের অর্থনীতি চালু করেছে। এবং রাজনীতি সম্পর্কে আমরা জানি, রাজনীতি ছক্কা দিয়ে লুডো খেলা না, কী হবে না হবে, একটা ওয়ান্ডারফুল মিটাকুলাস প্ল্যানিং করলে আমি সব কিছু করে ফেলতে পারবো। তার একটা লজিক থাকে, তার একটা ধারাবাহিকতা থাকে। সেইটাকে ধারাবাহিকতার একটা রূপ হলো লুটপাট করো, টাকা বানাও, এবং টাকা বানালে পরে তাহলে পরে যুক্তি দেয় যে এইটা চুয়ে পড়ে একসময় গরিবের কাছে যাবে। কিন্তু চুয়ে গরিবের কাছে যায় না, চলে যায় কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়ায়। সুতরাং এই পথ কিন্তু মুক্তিযুদ্ধের পথ না। এবং এইটার ফলে যত ক্রাইসিস এইটার সৃষ্টি হয়েছে। এবং আপনি দেখবেন এই যে কথাটা বলা হয় যে কি বলে ইসলামপন্থী, আপনি কয়েকবার বললেন ইসলামপন্থী রাজনীতি। মৌলানা ভাসানীকে কোট করব খালি, নীল নদীর পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম ইসলাম নয়। এই কথাটা কেন বলেছিলেন?
মানুষ এটা বিশ্বাস করতেন। এবং আপনার সমস্ত আলেম ওলামাদের কাছ থেকে শোনেন জামাতে ইসলাম ধর্মকে অবমাননা করে। ইসলাম নিয়ে ব্যবসা করা এক জিনিস, আর ইসলাম ধর্ম অনুসরণ করে চলা, ধর্মপ্রাণ হওয়া এক জিনিস, আর ধর্ম নিয়ে রাজনীতি করা হলো আরেক জিনিস। জি, সেখানে এবং যখন আবার- আধুনিক রাষ্ট্রে দেখেন জামাত ইসলাম দুই রকম কথা বলছে। আধুনিক রাষ্ট্রের সামনে কোনো বাদ বিচার নাই। আমিরের ভোট আসতেছে সামনে, ফকিরের ভোটের মূল্য একই রকম। মুসলমানের ভোটের মূল্য যে ওজন যেটা, হিন্দুর ভোটের ওজনও সেরকম। সুতরাং রাষ্ট্রের সামনে নাগরিক হলো সমান মর্যাদা সম্পন্ন। এটাই হলো ধর্মনিরপেক্ষতা। আমি যদি এইখানে রাজনীতির সঙ্গে ধর্মকে জড়িত করে এনে সেইখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করি, এত কথা বলছে ঐক্যমত সৃষ্টি করার জন্য, আমরা জাতীয় ঐক্যমত মাসের পর মাস সব মিটিং হলো, কত কোটি টাকা যেন খরচ হয়েছে হিসাব দিয়েছে, বিভেদ আরও বাড়িয়ে দিয়েছে। কেন যেসব প্রসঙ্গ এখানে এনেছে, আমাদের সব মুক্তিযুদ্ধের, আমাদের মৌলিক অর্জন জনগণের, সেগুলো সবকে ধ্বংস করে অ্যাডভোকেট দেওয়ার সুব্রত উপক্রম। চৌধুরী, আপনিও কি মনে করছেন বিভেদ আসলে বাড়িয়ে দিয়েছে? আবার এনসিপি যেসব না ঘোষণা দিয়েছিল, এনসিপি যেভাবে কথাবার্তা বলতেছে তাদের স্পর্ধতা অনেক বেড়ে গেছে। তারা বলতে বিএনপি নাকি সংস্কারের পক্ষে না, জামাতে ইসলামী সংস্কারের পক্ষে, এই জন্য তারা ওখানে গেছে। কি অডাসিটি তাদের! অথচ এই বিএনপি তো 31 দফা দিয়েছে আরও 2-3 বছর আগে, তাই না? সংস্কারের কথা তো সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। তো তারা যদি এইসব কি বলবো, এগুলো পাগলের প্রলাপের মতো হয়েছে আর কি। খুবই দুর্ভাগ্যজনক। যে সেলিম ভাই ঠিকই বলেছে, তারা 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটাকে তো বিকিয়ে দিল জামাতের কাছে। এবং এটা আমি তো বলেছি যে জাতির সাথে এটা বিশ্বাসঘাতকতা করা হলো। তো যাই হোক, এখন তারা তাদের অবস্থানে বুঝবে। তাদের অবস্থান নিয়ে আবার আব্দুল সালাম তারা এটিও বলেছেন যে এই জোটটা না হওয়ার জন্য দলের ভেতরে বাইরে প্রচন্ড চাপ ছিল তাদের, সেই চাপটাকেও তারা ছাপিয়ে গেছেন, তারা নীতিকে ছাপিয়ে গেছেন, সবকিছুকে শুধুমাত্র ক্ষমতার কেন্দ্রে থাকার জন্য। তো এটা তো পরিষ্কার যে তারা কিছু এমপি হইতে চায় না। এমপি হবে কি না সেটা তো ফাইনালি জনগণ দেখা যাবে। কারণ এই দেশের মানুষ অনেক সচেতন। দেখেন, আমরা যখন মুক্তিযুদ্ধে যাই তখন এই জামাত, এই মুসলিম লীগ, এরা বলছে যে ইসলাম গেল, অর্থাৎ দেশ স্বাধীন হয়ে গেলে ইসলাম শেষ হয়ে যাবে, তাই না? আবার আজকে তারা দেখেন, এই আওয়ামী লীগ দেখেন, দীর্ঘদিন তারা মুক্তিযুদ্ধটাকে তারা ব্যবহার করে দেশটাকে ভাগ করলো, বিভক্ত করে ফেললো। আবার এখন মানে ধর্মের কথা বলে আজকে জামাত সহ একটা গোষ্ঠী আজকে দেশটাকে বিভক্ত করতেছে। এই বিভক্তিটা কার স্বার্থে? আজকে দেশের মধ্যে যে বিভক্তিটা টেনে আনতেছে, আবার উগ্র একটা মনোভাব পিপুলের মধ্যে সৃষ্টি করতেছে। কি কারণে? কার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায়? দেশটাকে কোথায় নিতে চায়? কাজে এটা তো বুঝতে, এবং এই ব্যাপারে আমি আপনাদের বলতে পারি, 70-এ যদি সেই সময় মানুষ সচেতন থেকে থাকে, 71-এ সচেতন থেকে থাকে, আজকে আরো সচেতন। কাজে ওরা চেষ্টা করলেই দেশটাকে সেই বিভাজনের দিকে নিয়ে যেতে পারে। নীতি আদর্শের কথা আপনারা বলছেন, সেই নীতি আদর্শতে তো আসলে এখনকার সময় যারা তরুণ আছে তাদের সচেতন থাকবার কথা। না, সচেতন থাকবার কথা, এই জায়গাটা আমি বলি সচেতন থাকার কথা, কিন্তু সচেতন তারা তো এইটা নিয়ে আন্দোলনটা শুরু করে নাই। তারা তো কোটা না মেধা নিয়ে আন্দোলন শুরু করেছে। তারা তো রাজনীতি নিয়ে কখনো আন্দোলন শুরু করে নাই। যদি রাজনীতি করতো, যদি যে 3টা বার তারা ভোট দিতে পারে না, এই দেশের মানুষ, এই তরুণরা ভোট দিতে পারে নাই, কোনো বিশ্ববিদ্যালয়কে সেই ভোটের বিরুদ্ধে মিছিল হয়েছে? যখন আমরা নির্বাচনের কথা চিন্তা করছি, নির্বাচনী জোটের কথা চিন্তা করছি, তখন আমরা নীতি আদর্শ কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছি না। এই জায়গাটিতে তো আসলে তরুণদের যথেষ্ট সচেতনতা আমাদের প্রত্যাশা ছিল। সেটি কেন হচ্ছে না? আসবো, একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই যে আমরা নানানভাবে নির্বাচনী জোটের কৌশলের কথা বলছি, সেখানে একটা রাজনৈতিক দলের নীতি আদর্শ কতখানি গুরুত্ব পাচ্ছে, কিংবা নিজের রাজনৈতিক দলের নীতি বা আদর্শর পেছনে বাইরে গিয়ে যদি আমরা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হই, তখন ভোটের মাঠেও তো সেই প্রভাবটি পড়ার কথা। সামনে নির্বাচনে তাহলে এনসিপি এবং জামায়াতের এই জোটের না, এখানে তো অধিকাংশ দলই তো নীতি বিবর্জিত, তাই না? তারা তো নিজস্ব কোনো কর্মসূচি নিয়ে মাঠে থাকে না। তারপরে নির্বাচন আসলে নানান সমীকরণের মধ্যে কিছু আসন পাওয়ার জন্য হয়তো জোট বা সমঝোতায় যায়। আর এনসিপির ব্যাপারে আমি বলবো, এই যে আন্দোলনের সময় তারা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্লোগান দিল, তুমি কে আমি কে রাজাকার, হয়তো এটা বিদ্রুপাত্মক ছিল তখন,
কিন্তু এখন বাস্তবে হচ্ছে সেই ছেলেগুলো গিয়ে এখন জামাতে চলে গেল, রাজাকার আলবদর আল শামস, রাগডাক নাই তো। তাহলে তুমি যে সেই দিন স্লোগানটা দিয়েছিলে তার তো সত্যতা মিলে গেল, যে যাদেরকে আমরা বলছি গুপ্ত বাহিনী, তোমরা গুপ্তভাবে নানান জায়গায় ছড়িয়ে ছিটেছিলে, এখন এনসিপির ব্যানারে এসে একত্রিত হইয়া সেই রাজাকারের দলেই তোমরা এখন শেষ পর্যন্ত গেল। এটা জাতির দুর্ভাগ্য আর কি। এত 17 মাসের মাথায় এই ধরনের একটা বিচ্যুতি ঘটবে তরুণ সমাজকে। আমরা যে তরুণ সমাজকে নিয়ে 52 সন থেকে আমরা গর্বিত। নেতারাই বলছেন যে এটি আসলে হুট করে করা ঘটনা নয়, এটি পরিকল্পিত বটেই। আমরা তো সবসময় বলেছি ভাই, আমরা 52 তরুণকেও দেখেছি, 62 তরুণকেও দেখেছি, 69 তো আমরা নিজেরাই ছিলাম, সেলিম ভাই সহ, সালাম ভাইও ছিল, তো আমরা তো 71-ও দেখেছি, 90-তেও আমরা ছিলাম। তো এখন তারা যে কাজটা করলো এটা তো ভয়াবহ। আমরা তাদেরকে ডিসকারেজ করেছি যে তোমরা ক্ষমতার অংশীদারিত্ব হওয়ার চেষ্টা করবে না। আমাদের তরুণ সমাজের এই ঐতিহ্য ছিল না। আন্দোলনে যারা সফল হয়েছে, যারা হিরো, জাতির বীর হিসাবে তারা ছিল। তো তোমরা এই কাজগুলো করে তো তোমরা নিজেরা অধপতন ঘটালে, আমাদের তরুণ সমাজের ভবিষ্যৎটাও নষ্ট করলে। তোমাদের উপর আস্থা বিশ্বাস স্থাপন করেছিলাম আমরা, সেই জায়গাটা তো আজকে প্রশ্নবিদ্ধ। মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে জায়গাটি প্রশ্নবিদ্ধ হবার কথা বলছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আজকে জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হবার কারণে এনসিপি মূলত তাদের রাজনৈতিক মৃত্যুকে ডেকে নিয়ে আসলো। আপনিও কি সেটি মনে করছেন? না, যদি ইতিহাস সত্য হয় এবং আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, তাহলে পরে ইতিহাসের চাকা কেউ কোনোদিন ঘোরাতে পারে না। আমরা পাকিস্তানকে কবর দিয়ে, পাকিস্তানি ব্যবস্থাকে কবর দিয়ে সামনে এসেছি এবং সেই সংগ্রামের একটা নির্ধারক সংগ্রামে আমরা দুই আলাদা পক্ষ ছিলাম। এটা খুবই দুঃখজনক যে এনসিপি আজকে তার গণ অভ্যুত্থানের আদর্শকে বিসর্জন দিয়ে, তারা বিশ্বাসঘাতকতা করে, এই এত লোক মারা গেল, রক্ত গেল, সেটাকে বিসর্জন দিয়ে আজকে সেই পাকিস্তানি ভাবাদর্শের অনুসারী জামাত ইসলামের সঙ্গে গড়ছাড়া বাঁধল। কিন্তু এটাতে আমি আশ্চর্য হচ্ছি না, কারণ রাজনীতি এখন দুই রকম হয়ে গেছে। একটা হলো হালুয়া রুটির রাজনীতি, আরেকটা হলো আদর্শের রাজনীতি। দুর্ভাগ্যজনকভাবে আদর্শের রাজনীতি একটু প্রান্তস্থিত, এবং প্রান্তস্থিত হওয়ার জন্য মিডিয়াও অনেকখানি দায়ী। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, বর্তমানে এই যে কথাটা বলা হয় বামপন্থীরা তো তেমন কোনো ফ্যাক্টর না। আরে ফ্যাক্টর না, বাংলাদেশে যতগুলো আন্দোলন, জনগণের স্বার্থ সম্পৃক্ত আন্দোলন, প্রত্যেকটার নেতৃত্বে আছে বামপন্থীরা। গার্মেন্টসের আন্দোলন বলেন, রিক্সা ভ্যান শ্রমিকদের আন্দোলন বলেন, হকারদের আন্দোলন বলেন, চা বাগানের আন্দোলন বলেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আন্দোলন, বা এর আগের যত আন্দোলন, এমনকি হাসিনার পিরিয়ডের যে আন্দোলন, সবচেয়ে বেশি মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে কারা? ছাত্র দলও খেয়েছে, ছাত্র ইউনিয়ন তার ভেতরে প্রধান ছিল। তো এইগুলো কি ভুলে যাওয়ার ব্যাপার? এবং মুক্তিযুদ্ধ একক একটা নেতা, একটা দল, একটা পরিবারের সম্পদ বলে যেই বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং মুক্তিযুদ্ধের নাম করে যে অন্যায় আচরণগুলো করা হয়েছে, এইটার ভেতর দিয়ে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধেরই সারে সর্বনাশ করে দিয়েছে। এবং এইখানে এই আপনি আদর্শের রাজনীতি যারা করে তারা ঘটনাক্রমে এখন দুর্বল। এই যে আপনি ইতিহাসের কথা বলছেন, কিন্তু একটা কথা, বড় রাজনৈতিক দলের প্রশ্ন আসলো। বড় রাজনৈতিক দল নামে যারা পরিচিত, তারা বড় বটে, কিন্তু তারা বিশুদ্ধ না। তাদের বিশুদ্ধ হইতে হলে পরে নীতি বদলায় অন্য জায়গায় আসতে হবে, সেটা খুব কঠিন। কিন্তু ছোট দলগুলোকে বড় করা সম্ভব যদি আপনি এই দর্শক তারা যদি সবাই এসে এই সঠিক সুস্থ রাজনীতির ধারায়। আব্দুল সালাম, জামায়াতে ইসলামের ইতিহাসে যদি আমি তাকাই, তারা সর্বোচ্চ সিট পেয়েছে 18টা, কিন্তু তারা ইতিমধ্যে এনসিপিকে 30টি আসনের কথা বলেছে, তারা নিশ্চয়তা দিয়েছে 30টি আসনের। এই গোজামিলটা বা এই জায়গাটাতে আসলে আমি চিন্তা করতে চাই, সেই সাথে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য তারা এই জোটবদ্ধ করছেন, এটাও অনেকে মনে করছেন। বিএনপিকে ফেলা না, দেখেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও বলছি যে বিএনপির সমস্যা না, সমস্যাটা দেশের। আজকেও তারা যে অবস্থাটা করতেছে সেটা কিন্তু দেশের সমস্যা। বিএনপি কিন্তু দেখেন, বিএনপিকে বহু ক্ষতি করার চেষ্টা করেছে তারেক রহমান সব, বিএনপির দলের এই নাই, বিএনপির দলের এই নাই, বিএনপি চাঁদাবাজ, এই সেই কইলা, কত রকম বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে, কিন্তু বিএনপির কিছুই হয়নি। বিএনপি যে জায়গায় ছিল সে জায়গায় আছে। কারণ দেশ, এইটু কথাটা হলো যে আমরা শেখ হাসিনাকে যে তাড়াইলাম, কী কারণে তাড়াইলাম? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল চাওয়াটা কী ছিল?
চাওয়াটাই তো ছিল যে সে ফ্যাসিস্ট, তার তার অধীনে গণতন্ত্র নাই, কাজে আমরা গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করতে চাই। তো গণতন্ত্রটা যদি পুনরুদ্ধার করতে চাই, তাহলে এখন তো আমার গণতন্ত্রটাকে আগে ধারণ করতে হবে, সেটার জন্য তো নির্বাচনটা। আর সেই নির্বাচনে আজকে গণতন্ত্রটা আসবে কিভাবে? গণতান্ত্রিক প্রসেসটা যদি আমি ডেভেলপ করতে না আবার পারি, এই গণতান্ত্রিক ধারাতে যে কোনো রাজনৈতিক দল একসাথে জোটবদ্ধ হতে পারবে, সেটিও তো আছে। না না, সেটা তো জোটবদ্ধতা এখন যে কারণে হইতেছে, আপনি তো বলতেছেন, আমরা সবাই বলতেছি, দেশবাসী বলতেছে যে এই জোটের মধ্য দিয়ে কতটুকু লাভবান হবে। কারণ ফাইনালি তো পিপুলসের কাছে যেতে হবে, পাবলিকের কাছে যেতে হবে, পাবলিক কোনটাকে অ্যাকসেপ্ট করবে সেটাই তো বোঝা যাবে নির্বাচনের মধ্য দিয়ে। এই জন্যে বলতেছে যে আমরা নির্বাচন পর্যন্ত ঠিক আছে, যে যার সাথে যাক না কেন, অসুবিধা নাই, কিন্তু নির্বাচনটা যাতে ঠিক মতো হয়, নির্বাচনটা যাতে ব্যাহত না হয়, নির্বাচনের প্রসেসটা যাতে ব্যাহত না হয়, সেই ব্যাপারে আমাদের এক থাকা দরকার। সেই জায়গাটাও তো আমরা যাতে চেষ্টা করি, যাতে নির্বাচনের আগে এইগুলো নিয়ে একটা ডামাডোল সৃষ্টি করে যাতে নির্বাচনটাকে আমি পিছিয়ে দেওয়ার প্রক্রিয়াতে ফেলে না। এরকম সম্ভাবনা কি দেখছেন আব্দুল সালাম? এই যে জামায়াত এবং এনসিপি যে জোটবদ্ধ হয়েছে, সেই সমীকরণে কি নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো হিসাব না, করছে কেউ? একটা হলো যে তারা আজকে, এটা তো আছেই যে জনগণ আজকে ভয় পায়। একটা উগ্রবাদ যদি দেখে, যে উগ্রবাদে যখন পিপুলসের মধ্যে আপনি সেই সেন্টিমেন্টটাকে, এই ভাঙাচুর, সেই যেগুলো যখন এগুলো আপনি নিয়ে আসবেন, মানবো না, এটা মানি না, এগুলো যখন নিয়ে আসবেন, তখন তো স্বাভাবিক একটা ভয় ভীতির মধ্যে দিয়ে একটা চলে আসবে। সেই ভয় ভীতির মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন ইচ্ছা করলেও সরকার কতটুকু করতে পারবে। এই জন্যই বলতেছি, সেদিকে যারা নিতে চায়, তারা দেশটাকে কোথায় নিতে চায়? তারা দেশটাকে তো ডেমোক্রেটিক প্রসেসে উত্তরণ হোক, সেটা তারা চায় না। ধারায় যেতে চাই। আব্দুল সালাম, মুজাহিদুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।